পাকিস্তানে পোষা লস্করে তৈয়বা আমাদের ২৬টি প্রাণ কেড়ে নিয়েছে, তারপরেও পাকিস্তানের হম্বিতম্বি, পাকিস্তানের ঔদ্ধত্য কমছে না, আর আমরা ততোধিক শক্তিশালী হচ্ছি। রাফাল মেরিন আজকে চুক্তি সই হলো ফ্রান্সের সঙ্গে। ২৬টি রাফাল মেরিন কিনছে ভারত ৬৩,০০০ কোটি টাকায়। এই রাফাল মেরিন কিভাবে ভারতীয় সেনাকে সাহায্য করতে পারে, কিভাবে আমরা শক্তিশালী হতে পারি? পাকিস্তানের নৌবাহিনীর সঙ্গে আকাশ পাতাল পার্থক্য আমাদের শক্তি। আমরা বিরাট শক্তিতে রয়েছি নৌবাহিনী দিয়ে, তবুও কি হতে পারে? কথা বলবো সহকর্মী অতনুর সঙ্গে। অতনু, রাফাল এম বা রাফাল মেরিন যদি পাই, নিঃসন্দেহে জলে আমরা শক্তি আমাদের আরো অনেকটা বাড়বে। তার কারণ আমাদের কাছে প্রথমত আমাদের কাছে এমন একটা জিনিস রয়েছে যেখানে আমরা পাকিস্তানের থেকে বেশ কয়েক হাত এগিয়ে রয়েছি। কি তা হলো আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী, সেখানেই রাখা হবে রাফাল এমকে। আর রাফাল এম যে বিমান রণতরীতে ল্যান্ড করতে পারে, খুব কম জায়গায় টেক অফের জন্য খুব কম জায়গা নেয়, খুব কম জায়গা নেয় ল্যান্ডিং এর জন্য। আর সেই জন্যই যেহেতু রণতরীতে থাকবে, কম জায়গা নিয়ে থাকতে হবে, তাই রাফাল আর রাফাল এম এর মধ্যে তফাৎ কি? বেসিক তফাৎ, রাফাল এম এর উইংস বা পাখা সেটা ভাঁজ করা যায়, ফোল্ড করা যায়, যাতে কম জায়গায় থাকে। ২ নম্বর, ওই যে বলছিলাম যে খুব দ্রুত নামতে হবে, কম জায়গার মধ্যে নামতে হবে। তাহলে কম জায়গার মধ্যে নামলেও অনেক সময় যদি স্পিড বেড়ে যায়, সেই স্পিড চেক করার উপায় কি না, অনেকগুলো তার কেবল বেছানো থাকে রণতরীতে, অনেকগুলো কেবল বেছানো থাকে, টেল হুক থাকে, রাফাল এমের টেল হুক থাকে, যে টেল হুকে আস্তে আস্তে ওই তারগুলো সবকটা লক করতে করতে যায়, তাতে রাফাল এমের স্পিড কমতে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটা জিনিস, যেহেতু জলপথেই অ্যাকশন হবে, সেজন্য র্যাডার আরও বেশি শক্তিশালী হওয়া উচিত। তো রাফাল আর রাফাল এমের মধ্যে তফাৎ হলো, রাফালে যে র্যাডার ব্যবহার করা হয় তার থেকে আরও উন্নত মানের র্যাডার ব্যবহার করা হয় এই রাফাল এমের ক্ষেত্রে। পাকিস্তান তো মাঝে মধ্যেই জলপথে জঙ্গি ঢোকায়, সেটার উপরেও কি নজরদারি চলবে এই রাফাল দিয়ে? নিঃসন্দেহে নজরদারি চলবে। এবং রাফাল এমের আরো বড় গুণ হলো যে রাফাল সাধারণত রাফাল মিসাইল ব্যবহার করতে পারে, মিসাইল ক্যারি করতে পারে, কিন্তু রাফাল এম অ্যান্টিশিপ মিসাইল ক্যারি করতে পারে, যেটা আরো ভারী হয়। অ্যান্টিশিপ মিসাইল ক্যারি করতে পারে। তুমি বলছিলে না যে জলপথে অনেক সময় জঙ্গি ঢোকানোর চেষ্টা করে, যদি জলপথে কোনো রণতরীও এগিয়ে আসে, তো এই অ্যান্টিশিপ মিসাইল দিয়ে তার যে কোনো মুহূর্তে ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। ওকে, ইতিমধ্যেই এই চুক্তি সই হয়ে গেছে। চুক্তির ছবিও আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। ফ্রান্সের থেকে ২৬টি মেরিন রাফাল কেনা হলো ৬৩,০০০ কোটি টাকায়। ভারত ফ্রান্স মেরিন রাফাল চুক্তি সই, এবং আমাদের যে নৌবহর, সেই নৌবহরের শক্তি আরও বাড়বে। জলপথে আমরা আরও প্রতিরক্ষা ক্ষেত্রে আরও অনেক বেশি শক্তিশালী হতে চলেছি এই ২৬টি রাফাল মেরিন দিয়ে। অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমার সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরী, কি মনে হয় আমরা এই ২৬টি রাফাল এম দিয়ে আমাদের নৌবাহিনী আরো কত শক্তিশালী হবে পাকিস্তানের তুলনায়? তো অবশ্যই পাকিস্তানের তুলনায় নেভি যদি বলা হয় অনেক বেশি পাওয়ারফুল হবে, তাই পাকিস্তানি আপনার কথা, সরি আমি আপনার কথা ঠিক বোঝা যাচ্ছে না, একটু যদি কোথাও সরে যান তাহলে যদি আপনার আওয়াজটা সঠিক আসে প্লিজ। আচ্ছা, বলুন। হ্যাঁ, মানে আমাদের শক্তি কতটা বাড়বে, নৌবাহিনীতে কি হতে পারে? না, আমি বলছি যে শক্তিটা তো অবশ্যই বাড়বে, কারণ অ্যাডিশনাল এয়ারক্রাফট তো নেভির বাড়াবে। প্লাস পাকিস্তানের সঙ্গে যদি আমরা করতে পারি, তাহলে পাকিস্তান নেভির কাছে কম্ব্যাট এয়ারক্রাফট নেই। তো সে ২৬টি হোক কি ৩০ হোক ১০ হোক, ওটা তো নেভির কাছে যখন কম্ব্যাট এয়ারক্রাফট নেই, তাহলে তো এমনিতেই কম্ব্যাট মানে এর কম্ব্যাট পাওয়ার যেটা, সেটা পাকিস্তান থেকে অনেক শক্তিশালী। ওকে, থ্যাংক ইউ।
আর ইতিমধ্যেই অ্যাকশনের কাউন্টডাউন শুরু। আজকেই কি অ্যাকশন? কারণ হাই প্রোফাইল মিটিং গতকাল থেকেই শুরু হয়েছে। আজকেও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং তারপরে এই 3টে থেকে শুরু হয়ে গেছে অলরেডি প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে আলোচনা। যদিও এখনো পর্যন্ত যা খবর, যেটা বলছিলেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী, যে সেনা জওয়ানদের মুভমেন্ট দেখে অনেকটা বোঝা যায় কি বলছেন সেনা জওয়ানরা। না ওখানকার পহেলগাঁওয়ের মানুষ, সীমান্ত এলাকার মানুষ, তারা তো আগে বুঝতে পারেন কোনো অ্যাকশন হলে পরে। একেবারে দেখো, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি পেহেলগাঁও থেকে, সেটা খুব একটা দূর নয় এবং হাইওয়ের ওপরে, এবং যদি হাইওয়ের দিকে তাকিয়ে থাকা যায় তাহলে সেনার মুভমেন্ট কিন্তু আমাদের প্রতি মুহূর্তে সেনার মুভমেন্ট নজরে পড়ছে এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে তৎপরতা অনেকটাই বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ তারাও কিন্তু বুঝতে পারছেন যে সেনাবাহিনী অনেক বেশি তৎপর হয়ে উঠেছে। তার সঙ্গে সঙ্গে যে এরিয়াল যে ফোর্সেস আছে, অর্থাৎ মাঝে মাঝে কিন্তু যুদ্ধ বিমান তাদের যে মহড়া বা তারা উড়ে যাচ্ছে সেই শব্দও কিন্তু শোনা যাচ্ছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে জম্মু কাশ্মীরের কিন্তু হাই অ্যালার্টে রয়েছে এবং জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর তৎপরতাও কিন্তু চোখে পড়ার মতো। এই যে বৈঠক, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ যদি গতকালের থেকে ঘটনা পরম্পরা দেখা যায়, গতকাল প্রধানমন্ত্রীর মন কি বাতে বার্তা দেওয়া, তারপর সিডিএস এর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক এবং তারপর আজকে প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে চলে যাওয়ার, সেখানে গিয়ে তাকে সেনা কতটা প্রস্তুত রয়েছে সেই বিষয়ে সম্পূর্ণ ব্রিফিং দেওয়া এবং সেই ব্রিফিং দেওয়ার পর এবং এই মুহূর্তে প্রতিরক্ষা বিষয়ক কমিটির বৈঠক, যেটা অ্যানেক্সে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিং এ শুরু হয়ে গিয়েছে, সেখানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হতে পারে তেমনই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে আর সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণ বাদে কিন্তু বোঝা যাবে যে ভারত প্রত্যাঘাতের জন্য যে ভারত প্রস্তুতি নিচ্ছে সেটা নিশ্চিত। তার কারণ অন গ্রাউন্ডেও তেমন ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যাঘাত কোন পথে হবে, কিভাবে হবে, সেই বিষয়েও কিন্তু আরো কিছু জানা যেতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা চলে গেছেন এবং তার সঙ্গে সঙ্গে লিডাররাও উপস্থিত হয়েছেন অ্যানেক্সে, যেটা বলছিলেন মৈত্রেয়ী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি। আর কি হয় অ্যাকশন, তার আগে দেখুন ডিজিটাল অ্যাকশন তো হয়েই গেছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল, প্রায় 6 কোটি সাবস্ক্রাইবার সব মিলিয়ে, সেই ইউটিউব চ্যানেল, পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলোকে ব্যান করে দেওয়া হলো। তার মধ্যে শোয়েব আখতারেরও একটি ইউটিউব চ্যানেল আছে, কারণ এই ইউটিউব চ্যানেল থেকে ভারত বিরোধী প্রচার, হিউজ প্রচার হচ্ছিল। রণহুঙ্কারের অ্যাকশন, পহেলগাঁও হামলায় প্রতিশোধে এবার ডিজিটাল জবাব। সরাসরি চলে যাব মৈত্রেয়ীর কাছেই। মৈত্রেয়ী, কতগুলো এই ইউটিউব এবং সংবাদ মাধ্যম, সেগুলোকেও ব্যান করা হয়েছে কিনা, কি আসছিল ওখান থেকে ভারত বিরোধী? দেখো, 16টি এই ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু, এবং ইনক্লুডিং যার মধ্যে অন্যতম শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে একেবারে সরাসরি ভারতকে দায়ী করা হয়েছিল এই নৃশংস হামলার জন্য। তারা বারবারই এই বক্তব্য, এই প্রপাগান্ডা প্রচার করার চেষ্টা করছিলেন যে পাকিস্তান নয়, আসলে এই হামলার পেছনে রয়েছে ভারতই, এবং তার সঙ্গে সঙ্গে ভারত বিরোধী একাধিক বিষয় নিয়ে ভিডিও তৈরি করছিলেন তারা। এবং যে সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয় এবং তারপরই ভারত সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় don.com, জিও টিভি এবং তার সঙ্গে সঙ্গে সামা টিভির মতো যে সমস্ত বহুল প্রচারিত ইউটিউব চ্যানেলগুলো রয়েছে পাকিস্তানের, সেগুলোকে ব্যান করার, এবং তার মধ্যে অন্যতম কিন্তু শোয়েব আখতারের এই ইউটিউব চ্যানেলও। সব মিলিয়ে 16টি ইউটিউব চ্যানেলকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এবং যেমনটা তুমিও বলছিলে যে তাদের সাবস্ক্রিপশন সংখ্যা কিন্তু অনেক বেশি, এবং সেই সাবস্ক্রাইবারকে ব্যবহার করে ডিজিটালি ভারতের বিরুদ্ধে হেট ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। অনেকগুলো পদক্ষেপ ভারত ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত, তার সঙ্গে আটারি সীমান্ত বন্ধ। এখানে পাকিস্তানি নাগরিক যারা বসবাস করে তাদের মেয়াদ শেষ, তাদেরকে চলে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। দূতাবাস বন্ধ, ওখানকার দূতাবাসও, ভারতীয় দূতাবাসও বন্ধ। এবং এই ইউটিউব চ্যানেল এবং নিউজ চ্যানেল, সেগুলোকে ডিজিটাল স্ট্রাইক, ব্যান করা হলো। ইউটিউব চ্যানেলগুলো থেকে দীর্ঘদিন ধরে ভারত বিদ্বেষ,
বা ভারতের নানা রকম খবরাখবরও সেখানে প্রচার করা হতো। এর ফলে কি হতো, দুটো দেশের মধ্যে যে বৈরিতা সেটা বাড়ছিল দীর্ঘদিন ধরে। আর এখন তো এমন একটা অবস্থা, তখন ব্যান না করে উপায় নেই। আসলে এই আধুনিক যুগে কিন্তু এই ডিজিটাল বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আধুনিক যে কোনো সংঘর্ষ, যে কোনো যুদ্ধ, সেটা কিন্তু ডিজিটাল জগতের বাইরে হতে পারে না। ফলে এই যে ব্যান করা হলো, এটা কিন্তু তারই অঙ্গ, এবং অবশ্যই ভবিষ্যতে আরো বিচ্ছিন্ন করা হবে পাকিস্তানকে, সেই দিকেই যাচ্ছে। আজকাল যে মিডিয়া এত ওপেন হয়ে গেছে যে সিক্রেসি বা সিকিউরিটি বলে কিছু নেই। সুতরাং যতক্ষণ না পর্যন্ত, বিশেষ করে এই ইউটিউব হোক কিংবা অন্য কিছু, তারা কি করছে যে গরম গরম সব কিছু কিছু কথা বলে তাদের উদ্দেশ্যটা কিন্তু সাধিত হচ্ছে। সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা একটা এই ধরনের সিদ্ধান্ত একান্তভাবেই ঠিক। কারণ একটা বিরাট অপারেশন যদি আমাদের করতে হয়, সেখানে অনলি নিড টু নো বেসিসে হবে। এই যে কোনো ব্যান করলো, আমি এতে সহমত। এইরকম কাপুরুষোচিত যে ঘটনা ঘটিয়েছে লস্করে তৈবার জঙ্গিরা, গোটা বিশ্ব থেকে নিন্দার ঝড় বয়েছে। আর শুধু জঙ্গিরা নয়, তাদের সঙ্গে জঙ্গিদের সঙ্গী, সেই সঙ্গীদের তালিকাও রয়েছে। সেই সঙ্গীরা বিভিন্ন উগ্রপন্থী সংগঠন, জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তাদেরকে বলা হয় হ্যান্ডলার। 33 জন জঙ্গি হ্যান্ডলারের তালিকা প্রকাশ। হরকাতুল মুজাহিদিনে নিযুক্ত 25 জন, লস্করে তৈবায় সামিল 6 জন, জৈশ ই মোহাম্মদে 1 জন, এই জঙ্গি গোষ্ঠী আল বদরের হাতে 1 জন। এরা সবাই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জঙ্গির সঙ্গী। আর জঙ্গি সহযোগীদের খোঁজে তল্লাশি। পহেলগাঁও হামলায় সক্রিয় কাশ্মীরি এই যে হ্যান্ডলাররা, জঙ্গি হামলায় সব রকম সাহায্য এই জঙ্গির সঙ্গীদের। জঙ্গিদের ঢুকতে পথ দেখায় স্থানীয় হ্যান্ডলাররা। সেনার নজরদারি এড়াতেও সাহায্য। লোকাল সাহায্য না পেলে কখনোই এইভাবে জঙ্গিরা এসে এই রকম নারকীয় ঘটনা ঘটিয়ে দিতে পারত না। হামলার পর আবার জঙ্গলের পথ দেখায় এই জঙ্গির সঙ্গীরাই। তাদের খোঁজেই ব্যাপক তল্লাশি সেনার। জঙ্গি প্রবেশের সম্ভাব্য রুটেও তল্লাশি, জিজ্ঞাসাবাদ।